আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পাহাড়ে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে এক প্রকার অশান্তির আগুন জ্বলছে গত 2 বছর যাবত। এক শ্রেণী অবশ্য এটিকে কিচ্ছু মনে করেন না, এটি স্বাভাবিকই মনে করেন। একটি শ্রেণী, সুশীল কুশীল শ্রেণীটি এবং স্বাধীনতা বিরোধী শক্তিটা মনে করে যে দেশটা স্বাভাবিক আছে। কিন্তু আমরা দেখছি দেশে শান্তি নেই, দেশে আইন শৃঙ্খলা ঠিক নেই, দেশের কোনো কিছু ঠিক নেই। একটা রাষ্ট্র ব্যবস্থা যে ছিল সেই রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আজকে সেই ধারাবাহিকতায় পাহাড়েও চরম অশান্তির সৃষ্টি হয়েছে, যে অশান্তি থেকে বাংলাদেশের জন্য এটি একটা দারুণ মাথা ব্যথার কারণ হতে পারে, উদ্বেগের কারণ হতে পারে। আমি 2 দিন আগে আলাপ করেছিলাম যে সীমান্তের ওপারে, পাহাড়ের ওপারে আমাদের মিয়ানমার সীমান্ত এবং ভারত সীমান্ত, বিশেষ করে মিয়ানমার সীমান্ত বিদ্রোহী গোষ্ঠীর দখলে। সেই বিদ্রোহী গোষ্ঠী যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ঢুকে এই পাহাড় দখল করে ফেলে, তাহলে বাংলাদেশ কি করবে? পাহাড়ের অভ্যন্তরীণ বিচ্ছিন্ন সংগঠনগুলো আবারও নতুন করে সক্রিয় হচ্ছে। সক্রিয়তার ফলে তাদের নানান শঙ্কাজনক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশ পরপর 2টি সংবাদ করেছে, গত 22শে জুন একটি এবং আজকে একটি। প্রথমটির শিরোনাম হচ্ছে ইউপিডিএফ এর তৎপরতা বৃদ্ধি, পাহাড়ে সশস্ত্র কর্মকাণ্ড পুনরুত্থানের শঙ্কা। আবার গতকালকে সেই একই গণমাধ্যম শিরোনাম করেছে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী রুখতে সেনা অভিযান জোরদার। এই সংবাদগুলোর আলোকে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের ফুসফুস খ্যাত পার্বত্য চট্টগ্রামে কি ঘটছে? আপাত দৃষ্টিতে পাহাড়কে শান্ত মনে হলেও এর ভেতরে ধিক ধিক করে জ্বলছে এক বড় অশান্তির আগুন। দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নতুন করে তাদের পরিধি এবং সশস্ত্র তৎপরতা বাড়াচ্ছে। শুধু তাই নয়, সীমান্তের দুর্গম বনাঞ্চলে যুবকদের ধরে নিয়ে দেওয়া হচ্ছে আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই সংগঠনের 3 শীর্ষ নেতা নাকি খোদ ভারতে বসে কলকাঠি নাড়ছেন। পাহাড়ের এই নতুন সমীকরণ কি বাংলাদেশ ও ভারতের আঞ্চলিক নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলতে যাচ্ছে? এই মুহূর্তের আলাপে আমরা সেটি বুঝতে চেষ্টা করতে চাই। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন এই 3 জেলা যেন আবার এক জটিল হুমকির মুখে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সামরিক ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে ইউপিডিএফ অতি সম্প্রতি পাহাড়ি আদিবাসী যুবকদের দলে টানার প্রক্রিয়া ভীষণভাবে জোরদার করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশ সীমান্তের কাছাকাছি দুর্গম বনাঞ্চলে এই নতুন সদস্যদের একাংশকে রীতিমতো ভারী এবং স্বয়ংক্রিয় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ের এই সাম্প্রতিক ও বিপজ্জনক মোড় নেওয়ার ঘটনাটি ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ মহলকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে পাহাড়ি জেলাগুলোর সামগ্রিক নিরাপত্তার ওপর এর কতটা মারাত্মক প্রভাব পড়তে পারে তা অত্যন্ত নিবিড়ভাবে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। স্থানীয় বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র সংবাদ মাধ্যম টাইমস অফ বাংলাদেশকে একটি অত্যন্ত সংবেদনশীল তথ্য জানিয়েছে। তথ্যটি হলো ইউপিডিএফ এর 3 শীর্ষ নেতা প্রসিত বিকাশ খিসা, রবিশঙ্কর চাকমা এবং মাইকেল চাকমা বর্তমানে বাংলাদেশে নেই। তারা অবস্থান করছেন ভারতে, আর সেখান থেকেই তারা বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং মাঠ পর্যায়ের দিক নির্দেশনা দিচ্ছেন। সূত্রগুলো আরও দাবি করেছে, দেশের বাইরে থেকে নিরবিচ্ছিন্ন আর্থিক
ও লজিস্টিক বা কৌশলগত সহায়তা পাওয়ার কারণেই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম জুড়ে এত বড় আকারে সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে পেরেছে। তাহলে বাংলাদেশ থেকে এখন এই সংগঠনের হাল ধরেছে কারা? মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে ইউপিডিএফ এর মূল মুখপাত্র হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন অঙ্গা মারমা। রাঙামাটি জেলায় দলের যাবতীয় সাংগঠনিক ও মাঠ পর্যায়ের বিষয় দেখভাল করছেন অর্কিড চাকমা। খাগড়াছড়িতে কার্যক্রম পরিচালনা করছেন নিরন চাকমা এবং ইউপিডিএফ এর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক নেতা অমল ত্রিপুরা অন্যতম প্রধান নেতার ভূমিকা পালন করছেন। এখানেই শেষ নয়, ইউপিডিএফ ইতোমধ্যে তাদের সশস্ত্র শাখাকে আকার, লজিস্টিক এবং সংখ্যার দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। আর এই ভয়ঙ্কর সশস্ত্র শাখার নেতৃত্বে রয়েছেন আনন্দ প্রকাশ চাকমা। প্রতিদ্বন্দ্বী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দাবি অনুযায়ী এই আনন্দ প্রকাশ চাকমা ছিলেন জম্মু জনগণের ঐতিহাসিক নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই কুখ্যাত গ্রুপের অন্যতম সদস্য। ভৌগোলিক দিক থেকে ইউপিডিএফ ঠিক কোথায় কোথায় তাদের শক্ত ঘাঁটি গেড়েছে তা জানা আমাদের দর্শকদের জন্য অত্যন্ত জরুরি। সূত্র অনুযায়ী ইউপিডিএফ এর কেন্দ্রীয় কমান্ড এবং প্রধান ঘাঁটিগুলো মূলত রাঙামাটির কাউখালী উপজেলা এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থিত। খাগড়াছড়ি জেলার একটি বিশাল অংশ জুড়ে এই সংগঠনটির উল্লেখযোগ্য ও একক প্রভাব রয়েছে। অন্যদিকে রাঙ্গামাটির নানিয়ারচর, কাউখালী, লংদু এবং বাঘাইছড়ির একাংশে তাদের অত্যন্ত শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে অবস্থিত রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকাটি তাদের অন্যতম প্রধান ও নিয়ন্ত্রিত আস্তানা হিসেবে পরিচিত। চলমান নজরদারির সঙ্গে যুক্ত নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন এই গোষ্ঠীর অর্থায়ন ও অস্ত্রের সম্ভাব্য উৎস, এমনকি দেশে ও দেশের বাইরে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে কারা কারা নিয়মিত যোগাযোগ রাখছেন সেই সংক্রান্ত বিস্তারিত এবং অকাট্য তথ্য এখন নিরাপত্তা সংস্থাগুলোর হাতে রয়েছে। ইউপিডিএফ এর কেন্দ্রীয় মুখপাত্র অঙ্গা মারমা অবশ্য তাদের সংগঠনের বিরুদ্ধে ওঠা সশস্ত্র কর্মকাণ্ডের সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তার দাবি এটি তাদের সংগঠনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সাজানো ষড়যন্ত্র। অঙ্গা মারমা স্পষ্টভাবে জানিয়েছেন যে ইউপিডিএফ একটি সম্পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। তারা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার আদায়ের জন্য কেবল রাজনৈতিক সংগ্রাম করছেন। তাদের মূল অবস্থান হলো একমাত্র অর্থপূর্ণ স্বায়ত্ত শাসনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব এবং কোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। সংগঠনটি দীর্ঘদিন ধরে এই যুক্তি দেখিয়ে আসছে যে 1997 সালের ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আদিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক ও মৌলিক আকাঙ্ক্ষা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে নিরাপত্তা কর্মকর্তারা ইউপিডিএফ এর এই রাজনৈতিক বক্তব্যকে সরাসরি খণ্ডন করেছেন। বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার দাবি, এই অঞ্চলে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানগুলোতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের একটি বড় অংশই সরাসরি ইউপিডিএফ এর সঙ্গে জড়িত। শুধু তাই নয়, অভিযানের সময় উদ্ধার হওয়া বেশ কিছু অস্ত্র সম্পূর্ণ বিদেশি, যার বেশিরভাগই একটি প্রতিবেশী দেশে তৈরি। তবে কৌশলগত কারণে কর্তৃপক্ষ গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধারের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করেনি। এখানে মনে রাখা প্রয়োজন যে ইউপিডিএফ এবং পিসিজেএস এর মধ্যকার এই দ্বন্দ্বের শিকড় প্রায় 3 দশক পুরনো। একসময় পিসিজিএস বা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বের সঙ্গেই যুক্ত ছিলেন আজকের ইউপিডিএফ নেতা প্রসিত খিসা ও রবিশঙ্কর চাকমা। কিন্তু 1997 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার ও সন্তু লারমার পিসিজেএস এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর সন্তু লারমার দল অস্ত্র সমর্পণ করে মূলধারার রাজনীতিতে প্রবেশ করে। অন্যদিকে প্রসিত খিসার নেতৃত্বে চুক্তির বিরোধী একটি পক্ষ দল থেকে বেরিয়ে গিয়ে 1998 সালে ইউপিডিএফ গঠন করে। স্থানীয় সূত্রগুলোর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তীব্র আর্থিক ও সাংগঠনিক সংকটের কারণে ইউপিডিএফ এর কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। তবে
2024 সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তা এই সংগঠনটিকে আবারও মাঠে সক্রিয় হওয়ার এক নতুন সুযোগ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন এই 3 পার্বত্য জেলায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। ইউপিডিএফ ঐতিহ্যগতভাবে খাগড়াছড়ির দুর্গম এলাকায় শক্তিশালী হলেও সম্প্রতি তারা আরো নতুন নতুন গ্রামে নিজেদের প্রভাব বিস্তার করেছে। এমনকি বান্দরবান জেলাতেও তাদের তৎপরতা বৃদ্ধির খবর পাওয়া গেছে, যা আগে পিসিজেএস এর একক নিয়ন্ত্রণাধীন ছিল। অন্যদিকে রাঙ্গামাটি এখনো সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএস এর শক্তিশালী ঘাঁটি হিসেবে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন 1997 সালের শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ তাদের এই চরমপন্থী রাজনৈতিক মনোভাব তৈরিতে ভূমিকা রাখছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাহাড়ি জেলাগুলোর কিছু অংশে যে সহিংসতা, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছিল তার ফলে এই অসন্তোষ আরও তীব্র হয়েছে। আর ইউপিডিএফ এই মাঠ পর্যায়ের গণ অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের সমর্থক গোষ্ঠী বাড়ানোর চেষ্টা করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পিসিজেএস এর তৃণমূল পর্যায়ের কর্মীরাও অনেক সময় শীর্ষ নেতাদের অনুমতি ছাড়াই নির্দিষ্ট কিছু স্থানীয় ইস্যুতে ইউপিডিএফ সদস্যদের সঙ্গে গোপনে সহযোগিতা করছেন। এরই মধ্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্তুমণি তালুকদার জানিয়েছেন, পাহাড়ের মানুষ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটি নতুন আশার আলো দেখছিল যে দীর্ঘদিনের অধিকার সংক্রান্ত সমস্যা সমাধান হবে। কিন্তু এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণের অসন্তোষ আরো বাড়বে, যা অশান্তি সৃষ্টি করতে চাওয়া গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রে দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ এই অঞ্চলের রাজনৈতিক ক্ষোভে এক নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় নেতাদের যুক্তি, শান্তি চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি থাকা উচিত ছিল। কিন্তু দীপেন দেওয়ানের পদত্যাগের পর মন্ত্রণালয়ে থেকে যান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, যিনি পাহাড়ের কোনো আদিবাসী সম্প্রদায়ের সদস্য নন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি বড় অংশ মনে করছে মন্ত্রণালয়ে তাদের নিজস্ব নেতৃত্বের এই অনুপস্থিতি শান্তি চুক্তির মূলনীতিগুলোকে উপেক্ষা করার শামিল, যা অসন্তোষকে আরো উস্কে দিয়েছে। টাইমস অফ বাংলাদেশ এই অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রুখতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের চিরুনি অভিযান ব্যাপক জোরদার করেছে। গত 24 জুন থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন এই 3 জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। সবশেষ গত বৃহস্পতিবার বান্দরবন রিজিয়নের অত্যন্ত দুর্গম বেতলাং এলাকায় কুকিচিন ন্যাশনাল আর্মি KNA এবং ইউপিডিএফ এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। সেখানে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে এবং সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। চিন্তা করুন, সেনাবাহিনীর সাথে গোলাগুলি পর্যন্ত হচ্ছে সেখানে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আভিযানিক নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখলেও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে 24 জুন খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলার পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হন। পানছড়ির বরকলক এলাকায় অভিযানের সময় সংগঠনের 2 সদস্য দুটি AK-47 রাইফেল, 2টি ম্যাগাজিন ও 132 রাউন্ড গুলি সহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অন্যদিকে রামগড়ের হাজারছড়া এলাকায় আর এক অভিযানে এক সশস্ত্র সদস্য নিহত হয় এবং সেখান থেকেও AK-47 রাইফেল, পাইপগান ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, পাহাড়ের এই অস্থিরতার পেছনে জাতীয় ও আন্তর্জাতিক নানাবিধ ভূ রাজনৈতিক ইস্যু রয়েছে।
এবং পাহাড়কে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার এই চক্রান্ত রুখতে সেনাবাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। 2024 সালের সরকার পরিবর্তনের পর পাহাড়ের পরিস্থিতি ভয়াবহ নাজুক হয়ে পড়েছে, কারণ এই সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের আড়ালে থেকে সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ফলে নিরপরাধ মানুষের ক্ষতি না করে শত্রুতামূলক উপাদানগুলোকে চিহ্নিত করা নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্য শুধু সামরিক অভিযান নয়, বরং একটি সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উন্নয়নমূলক উদ্যোগের প্রয়োজন। পাহাড়ের এই জটিল ভূ রাজনীতি এবং নিরাপত্তা সংকট কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে। একদিকে সীমান্তের ওপারের বিদ্রোহী গোষ্ঠীর তাণ্ডব এবং সেই বিদ্রোহী গোষ্ঠী, বিশেষ করে আরাকান আর্মি, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে বিচরণ করে। আরাকান আর্মির প্রধান বাংলাদেশে এসে চিকিৎসাও নিয়েছে, এমন খবরও কদিন আগে বেরিয়েছিল। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিজেদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার গোষ্ঠীগুলির এই সমীকরণ পাহাড়কে কোন দিকে নিয়ে যায় সেটি এখন বিবেচ্য বিষয়। পাহাড়ের এই জটিল ভূ রাজনীতি এবং নিরাপত্তা সংকট কোন দিকে মোড় নেয় তা সময়ই আসলে বলে দেবে। আমরা নিশ্চয়ই সময়ের দিকে নজর রাখবো যে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।